হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যে তাপের ঘটনাসমূহ বিষয়টা শুরু করেছিলাম, আজকে আমরা এই ভিডিওতে এটা শেষ করব। আমরা তাপ সঞ্চালন বিষয়টা আলোচনা করব। অর্থাৎ তাপ সঞ্চালন বলতে কি বোঝায়? তাপ এক স্থান থেকে অন্য স্থানে যে যাওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় তাপ সঞ্চালনের পদ্ধতি। তাপ সঞ্চালন যাওয়াটাকে বলা হচ্ছে তাপ সঞ্চালন। তা তাপ সঞ্চালন লিখছি। তাপ সঞ্চালন সাধারণভাবে তাপ তিনটে পদ্ধতিতে সঞ্চালিত হয়: পরিবহন, পরিচলন, বিকিরণ। কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন। তাপ সঞ্চালনের তিনটে পদ্ধতি: পরিবহন, পরিচলন এবং বিকিরণ। এখন এই পরিবহন প্রণালীটা কিরকম, পরিচলন প্রণালীতে কিভাবে তাপ সঞ্চালিত হয় এবং বিকিরণ প্রণালীটা কি, এই বিষয়টা আমরা জানব। আমরা পরিবহন প্রণালী বলতে কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ সঞ্চালিত হয়। পরিবহন প্রণালীতে তাপ সঞ্চালন হয় শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে। পরিচলনটা হচ্ছে তরল ও গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে। আর বিকিরণ প্রণালী এমন একটা প্রণালী যে প্রণালীতে কোনো জড় মাধ্যমের প্রয়োজন হয়। পরিবহন একটা রডের এক প্রান্তে যদি উত্তপ্ত বস্তুর সংস্পর্শে থাকে, তাহলে আমরা দেখতে পাবো যে অপর প্রান্ততে তাপ পৌঁছাচ্ছে, অপর প্রান্তটা উত্তপ্ত হয়ে যাচ্ছে। তাহলে এই যে কঠিন পদার্থটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাপ সঞ্চালিত হলো, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে পরিবহন প্রণালী। এখানে কিন্তু অণুগুলোর স্থান পরিবর্তন ঘটছে না, কিন্তু তাপ সঞ্চালিত হচ্ছে। তাহলে পরিবহন প্রণালী কি বলবো? যে পদ্ধতিতে তাপ মাধ্যমের কণাগুলির স্থান পরিবর্তন না ঘটেই এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়, তাকে বলা হচ্ছে পরিবহন প্রণালী। পরিচলন তরল গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে পরিচলন স্রোত তৈরি হয়। অর্থাৎ যখন কোনো বস্তু উত্তপ্ত হয়, তরল বস্তু হালকা হয়ে যায়, সেটা তখন উপর দিকে উঠে যায়, আবার উপরের ভারী তরল নিচের দিকে নামে। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তাই। অর্থাৎ একটা পরিচলন স্রোতের মাধ্যমে, অর্থাৎ অণুগুলো তাপ বয়ে নিয়ে যাচ্ছে, অণুগুলোর স্থান পরিবর্তন ঘটছে। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে পরিচলন প্রণালী। জল উত্তপ্ত হচ্ছে, একটা পাত্রে জল দিলে নিচের জলটা আগে গরম হয়ে যাচ্ছে, গরম হয়ে হালকা হয়ে যাচ্ছে, হালকা হয়ে সেটা উপর দিকে উঠছে, আবার উপরের ভারী জল নিচে নামছে। এইভাবে একটা কনভেকশন কারেন্ট, পরিচলন স্রোতের সৃষ্টি হচ্ছে। এই পরিচলন স্রোতের মাধ্যমে তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হচ্ছে। আর এই যে বিকিরণ প্রণালী বললাম, বিকিরণ প্রণালী বলতে কোনো জড়মাধ্যম ছাড়াই যখন তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হবে, যেমন
সূর্য থেকে তাপ পৃথিবীতে আসছে। সূর্য আছে 15 কোটি কিলোমিটার দূরে প্রায়। তাহলে সূর্য থেকে যে তাপ আসছে সেটা কিন্তু বিকিরণ প্রণালীতে আসছে, কোনো জলমাধ্যম নেই, যার ফলে জলমাধ্যম ছাড়াই তরঙ্গ আকারে, কারণ তরঙ্গ তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিস্তার লাভ করার জন্যে তাপ হচ্ছে এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিস্তার লাভ করার জন্যে জলমাধ্যমের প্রয়োজন হয় না। সেই জন্যেই তাপ কিন্তু সূর্য থেকে পৃথিবীতে এই 15 কোটি কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পৃথিবীতে পৌঁছাচ্ছে। তাহলে আমরা কি জানলাম? পরিবহন প্রণালী কাকে বলে, পরিচলন প্রণালী কাকে বলে এবং বিকিরণ প্রণালী কাকে বলে, এগুলো আমরা মোটামুটি জানলাম। এখন আমরা যেটা আলোচনা করব যে তাপের সুপরিবাহী, তাপের কুপরিবাহী। তাপের সুপরিবাহী বলতে কি বোঝায়? তাপের সুপরিবাহী, তাপের সুপরিবাহী আর তাপের কুপরিবাহী। তাহলে যে সমস্ত পদার্থের মধ্যে তাপ সহজে সঞ্চালিত হয় সেই সমস্ত পদার্থগুলোকে বলা হয় তাপের সুপরিবাহী পদার্থ। যেমন ধরো এফি, লোহা, তামা, সিউ, অ্যালুমিনিয়াম, এগুলো তাপের সুপরিবাহী। বেশিরভাগ ধাতুগুলি তাপের সুপরিবাহী হয়। তাপের কুপরিবাহী বলতে কি? যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তাপ সঞ্চালিত হয় না, তাদেরকে বলা হচ্ছে তাপের কুপরিবাহী। কাঠ, বরফ, প্লাস্টিক, রবার, এগুলো হচ্ছে তাপের কুপরিবাহী। এখন এই যে তাপের কুপরিবাহী পদার্থ, একবারে অ্যাবসলিউট কুপরিবাহী আমরা বলতে পারবো না, তবে মোটামুটি কুপরিবাহী। যেমন ধরো বরফকে আমরা কি করি? বরফকে কাঠের গুঁড়োর মধ্যে রেখে দেওয়া হয়। কেন না? কাঠ হচ্ছে তাপের কুপরিবাহী, সেই জন্য বাইরে থেকে তাপ ওই কাঠ ভেদ করে বরফে প্রবেশ করতে পারে না, ফলে বরফটা গলে যায় না, বরফটা অনেকটা সময় ধরে বরফটা থেকে যায়। বরফটা যেমন এগুলো আমরা বিভিন্ন কাজে লাগাই। সমুদ্রতে মাছ ধরতে গেলে বরফ নিয়ে যাচ্ছে, হ্যাঁ, সেখানেতে কিন্তু আমরা ওই বরফ দিয়ে ঢেকে রাখছি। ওকে, আমরা এখন চলে যাব যে পদ্ধতিতে, সেটা হচ্ছে যে কঠিন পদার্থের মধ্য দিয়ে যখন তাপ সঞ্চালিত হচ্ছে তখন আমরা জানি যে তাপের সুপরিবাহী পদার্থগুলো কি যদি আমরা কল্পনা করি, তাহলে বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা, বিভিন্ন। বিজ্ঞানী ইনজেন হজ বলে একজন বিজ্ঞানী, তিনি বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা বিভিন্ন একটা পরীক্ষা করেছিলেন। একটা মেটালিক, একটা ধরো বক্স আছে, একটা মেটালিক বক্স, ধাতুর একটা মেটালিক বক্স রয়েছে। এইখানেতে কয়েকটা পদার্থ, যেমন ধরো এজি, সিলভার, সিইউ, অ্যালুমিনিয়াম, এফি, বিভিন্ন ধাতুর সমপ্রস্থচ্ছেদ বিশিষ্ট কতগুলো ধাতুর দণ্ডকে তিনি এইভাবে রাখলেন। রাখার পর কি হলো না, রাখার পর তিনি এগুলোকে ঝালাই করে দেওয়া হলো, আর এইগুলোকে আমরা একটা মোমের কোটিং দেওয়া হলো, মোমের একটা আস্তরণ দেওয়া হলো। কেননা মোমের আস্তরণ দেওয়াটার কারণটা কি? যে এখান থেকে তাপ সঞ্চালিত হলে মোম গলে যাবে, কতদূর পর্যন্ত মোম গলেছে সেটা আমরা বুঝতে পারব, সেই জন্য এরকম একটা মোমের আস্তরণ দেওয়া হলো। ওকে, এবার ধরো এই বক্সের ভেতর দিয়ে স্টিম, বাষ্প এখানে পাস করানো হচ্ছে, এখানে বাষ্প বেরিয়ে যাচ্ছে, এবার স্টিম পাস করানো হবে। তা স্টিম পাস করলে কি হবে? প্রত্যেকে কিন্তু একই উষ্ণতায় থাকবে,
তাহলে এখানের উষ্ণতা, এইখানের উষ্ণতা, এই প্রান্তের এইগুলো সব উষ্ণতা সব এক। এই পদ্ধতিটা বেশ কিছুক্ষণ চালানো হলো। এই পদ্ধতিটা বেশ কিছুক্ষণ চালানোর পর দেখা গেল যে মোমের গলন কিন্তু বিভিন্ন দৈর্ঘ্য পর্যন্ত হয়েছে। ধরো এটার মোমের গলন এতটা হয়েছে, তামার ক্ষেত্রে এতটা, ধরো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এতটা মোম গলিয়েছে, লোহার ক্ষেত্রে এতটা। তাহলে দেখা যাচ্ছে বিভিন্ন দৈর্ঘ্যের মোম গলেছে, বিভিন্ন দৈর্ঘ্যের মোম গলেছে। এখানে কি বলতে পারি, এই যে বিভিন্ন দৈর্ঘ্যের মোম গলা মানে এর পরিবাহিতা, এই তামার পরিবাহিতা বেশি, সবচেয়ে বেশি ধরো, তাহলে তামার মধ্যে ওই জন্য বেশি পরিমাণে মোম গলিয়েছে। অন্যান্য পদার্থগুলো যার যেমন তাপ পরিবাহিতা, যার কম তাপ পরিবাহিতা সে কম দৈর্ঘ্যের মোম গলাবে, যার তাপ পরিবাহিতা মাঝারি মানের সে মাঝারি দৈর্ঘ্যের তাপ বরফ গলাবে, মোম গলাবে। তাহলে এখান থেকে এই পরীক্ষাটা থেকে আমরা একটা সিদ্ধান্ত করতে পারলাম যে বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা বিভিন্ন, বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা বিভিন্ন। এটা ইঞ্জেন হজ বলে একজন বিজ্ঞানী তিনি এই পরীক্ষাটা করেছিলেন, সেই জন্য ইঞ্জেন হজের পরীক্ষা বলে আমরা পরিচিত। যে বিভিন্ন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা, পরিবাহিতা বলতে পরিবহন ক্ষমতা বিভিন্ন। তাহলে আমরা এই পরীক্ষাটা করলাম। এবার এখন হচ্ছে যে বিভিন্ন পদার্থের তাপ, এখন কঠিনের মধ্যে দিয়ে যখন তাপ পরিবহন হবে, আমরা মেনলি কঠিনের মধ্যে দিয়ে তাপ পরিবহনটাকে বেশি গুরুত্ব দেবো, কারণ এটাই আমাদের বিশেষ প্রয়োজন। ধরো একটা স্ল্যাব আছে, একটা স্ল্যাব আছে যা ধরো থিকনেস হচ্ছে, এই স্ল্যাবটার থিকনেস ধরো হচ্ছে ডি, এর সারফেস এরিয়া হচ্ছে এ, আর কি এর থিকনেস ডি, সারফেস এরিয়া এ। এই প্রান্তের উষ্ণতা হচ্ছে θ1, এই প্রান্তের উষ্ণতা হচ্ছে θ2। তাহলে θ1 গ্রেটার দেন θ2, এটা বলে রাখতে হবে। তার মানে তাপটা কিন্তু এই দিক থেকে যাচ্ছে। ধরো টি সময় ধরে তাপ সঞ্চালিত হলো, তাহলে দেখা যাবে যে Q প্রপোর্শনাল টু θ1 মাইনাস θ2, Q প্রপোর্শনাল টু A, Q প্রপোর্শনাল টু T। আর থিকনেসটা বলতে আমরা যদি এটা বোঝাই, তাহলে আমরা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এইটা হচ্ছে A, এইটা হচ্ছে D। তাহলে এটা কতটা পুরু আছে, একটা দেওয়াল ধরো যদি 5 ইঞ্চি দেওয়াল পুরু হয়, তাহলে এটা D = 5 ইঞ্চি। 10 ইঞ্চি দেওয়াল হলে D = 10 ইঞ্চি। আর এই প্রান্তের উষ্ণতা হচ্ছে θ1, এই প্রান্তের উষ্ণতা θ2। তাহলে উষ্ণতার পার্থক্য হলো θ1 মাইনাস θ2। আর D রইল, ডিটা যদি আমরা লিখি তাহলে আমরা লিখব যে Q প্রপোর্শনাল টু 1/D। এগুলো দেখো, Q প্রপোর্শনাল টু অ্যামাউন্ট অফ হিট, কি পরিমাণ তাপ সঞ্চালিত হচ্ছে সেগুলো, এইগুলো এইভাবে এর সঙ্গে সমানুপাতিক, সময়ের সঙ্গে সমানুপাতিক, আর থিকনেসটার সঙ্গে ব্যস্তানুপাতিক। কারণ বেশি পুরু যদি দেয়ালটা হয়, তাহলে কিন্তু তাপ সঞ্চালনের হারটা কমে যাবে, সেই জন্য এটা ব্যস্তানুপাতিক। এই তিনটাকে যুক্ত করে, এই চারটাকে যদি যুক্ত করি, তাহলে আমরা কি পাবো? Q প্রপোর্শনাল টু θ1 মাইনাস θ2 ইনটু T/D। এবার এটাকে সমান চিহ্ন দিয়ে লিখতে হবে। তাহলে সমান চিহ্ন দিয়ে লিখতে গেলে কি হবে? Q লিখছি K A θ1 মাইনাস θ2 ইনটু T/D। এই এক্সপ্রেশনটা পেলাম, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। কেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, কে হচ্ছে ধ্রুবক, এটা হচ্ছে, একে বলা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক, থার্মাল কন্ডাক্টিভিটি, তাপ পরিবাহিতাঙ্ক। কেটাকে বলা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক, থার্মাল কন্ডাক্টিভিটি। আমরা চলে যাচ্ছি আবার এই রিলেশনটা আবার লিখছি, এদিকটা মুছলাম, তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি।
যে কিউ পরিমাণ তাপ যদি সঞ্চালিত হয় তাহলে সেটা কতটা পরিমাণ তাপ সঞ্চালিত হবে। যদি কিউ পরিমাণ তাপ সঞ্চালিত হয় তাহলে তারা উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক, ক্ষেত্রফল সারফেস এরিয়া তার সঙ্গে সমানুপাতিক, আর সময়ের সঙ্গে তো সমানুপাতিক হবে। বেশি সময় ধরে তাপ সঞ্চালিত হলে তো বেশি পরিমাণে তাপ সঞ্চালিত হবে। আর যেটা বলছো যে থিকনেস অর্থাৎ এর যে বেদ, এই বেদের উপরে বেদের সঙ্গে ব্যাসানুপাতিক করে আমরা এই রিলেশনটা পেয়েছি। আবার আমরা ওই রিলেশনটা লিখছি, দেখো Q is equal to K A theta 1 minus theta 2 into T by D। কেটাকে বলা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক, কে বলা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। এখন তাপ পরিবাহিতাঙ্ক এটা, তাহলে কে ডেফিনেশন, কে আমরা ডেফিনেশন দেবো, কে আমরা ডিফাইন করব, কে ডিফাইন করব আমরা কিভাবে, কে আমরা ডিফাইন করব কিভাবে, সংজ্ঞায়িত করব কিভাবে। আমরা লিখি যে a is equal to 1, theta 1 minus theta 2 is equal to 1, d is equal to 1, t is equal to 1। তাহলে একক ক্ষেত্রফল, একক উষ্ণতার পার্থক্য অর্থাৎ দু প্রান্তের উষ্ণতার পার্থক্য হচ্ছে 1 ডিগ্রি। থিকনেসটা 1 মানে সেটা 1 সেমি হতে পারে বা 1 মিটার হতে পারে, সেটা এককের উপর নির্ভর করছে। আর টি হচ্ছে একক সময় মানে 1 সেকেন্ড হতে পারে। তাহলে এরকম যদি সিচুয়েশন হয় তাহলে আমরা কোনো পরিবাহী, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, তাহলে এগুলো যদি পুট করি এখানে কি পাবো, এগুলোকে পুট করলে আমরা পাবো, দেখো আমরা এগুলো পুট করলে Q is equal to 1 K into 1 into 1 into 1 by D। তার মানে K is equal to Q, K is equal to Q। তাহলে কোন পরিবাহী যদি একটা একক দৈর্ঘ্যের ঘনক নেই, সেটা একক দৈর্ঘ্যের ঘনক মানে কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে সেটা 1 সেমি দৈর্ঘ্য হতে পারে। একক দৈর্ঘ্যের ঘনক দিলাম, এই প্রান্তের যদি 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থাকে তাহলে এই প্রান্তে হবে 9 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি লিখলাম মানে উষ্ণতার পার্থক্য হচ্ছে 1 ডিগ্রি। তাহলে যাই হোক, কোনো পদার্থের একক ঘনকের দুই পৃষ্ঠের উষ্ণতা, দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতা, এই পৃষ্ঠ আর এই পৃষ্ঠ, দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতা পার্থক্য যদি 1 ডিগ্রি হয় তাহলে একক সময়ে লম্বভাবে যে পরিমাণ তাপ লম্বভাবে যে পরিমাণ তাপ এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে সঞ্চালিত হবে তাকেই সংখ্যাগতভাবে উহার তাপ পরিবাহিতাঙ্ক বলা হয়। আবার বলছি, কোনো পরিবাহীর একক ঘনকের দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য 1 ডিগ্রি হলে, একক সময়ে লম্বভাবে যে পরিমাণ তাপ এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে সঞ্চালিত হবে তাকেই বলা হচ্ছে সংখ্যাগতভাবে উহার তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে তাপ পরিবাহিতাঙ্ক আমরা বুঝলাম যে তাহলে যে পদার্থে তাপ পরিবাহিতাঙ্ক বেশি হবে তাই বেশি পরিমাণে তাপ সঞ্চালিত হবে, যে পদার্থে তাপ পরিবাহিতাঙ্ক কম হবে তার মধ্যে দিয়ে কম পরিমাণ তাপ সঞ্চালিত হবে, এটাই স্বাভাবিক। সেই জন্য তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞাতে আমরা বললাম যে কি পরিমাণ তাপ সঞ্চালিত হচ্ছে সেটাই হচ্ছে তার তাপ পরিবাহিতাঙ্ক। সেখানে আমরা একক দৈর্ঘ্য বা একক বেধ বিশিষ্ট একটা পরিবাহী ঘনক নিয়েছি। সেই একক বেধ বিশিষ্ট যদি কোনো পরিবাহী ঘনক নিই তাহলে তার দুই প্রান্তের যদি উষ্ণতার পার্থক্য যদি 1 ডিগ্রি হয় তাহলে একক সময়ে লম্বভাবে যে পরিমাণ তাপ সঞ্চালিত হবে এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে সঞ্চালিত হবে তাকেই সংখ্যাগতভাবে উহা তাপ পরিবাহিতাঙ্ক বলা হয়। এখন আমরা লিখছি Q is equal to K A theta 1 minus theta 2 into T by হচ্ছে D। তাহলে K is equal to কি পাবো, এটা উপরে চলে যাবে, তাহলে Q into D আর নিচে আসছে কি A into theta 1 minus theta 2 into T। yes, Q হচ্ছে তাপ, প্রত্যেকটা একক বসাচ্ছি। ক্যালোরি, ডিটাকে লিখলাম সেন্টিমিটার, মানে থিকনেসটা, এ হচ্ছে সেন্টিমিটার স্কয়ার, উষ্ণতার পার্থক্য হচ্ছে তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড, টি হচ্ছে কি বলো দেখি সেকেন্ড লিখছি। তাহলে সেমি কেটে গেল, তাহলে কি হলো ক্যালোরি
সেমি টু দি পাওয়ার ক্যালোরি সেমি টু দি পাওয়ার -1, ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, সেকেন্ড টু দি পাওয়ার -1। এটা হচ্ছে কে এর সিজিএস একক। তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস একক হচ্ছে দিস। কিভাবে এগুলো দেখতে পাচ্ছ, এটা সেন্টিমিটার উপরে চলে গেলে -1, ডিগ্রি সেন্টিগ্রেড টু দি ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, সেকেন্ডটা গেলে সেকেন্ড টু দি পাওয়ার -1। এটা হলো তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস একক। ওকে, এটা হচ্ছে সিজিএস একক। এবার আমরা এটা এসআই এককে আমরা তাপ পরিবাহিতাঙ্কের এসআই এককটা আমরা নির্ণয় করব। একইভাবে নির্ণয় করব। তাহলে আমরা এখানটা বুঝে দিলাম। এখন আমরা এসআই একক যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা পাচ্ছি কিউ এর একক হচ্ছে জুল, জুল, এটা হচ্ছে মিটার, এটা হচ্ছে মিটার স্কয়ার, এটা হচ্ছে কেলভিন ইনটু সেকেন্ড। সেকেন্ডটাকে এস দিয়ে লিখলাম, মিটার মিটার কেটে গেল, তাহলে কি হলো জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড মানে হচ্ছে ওয়াট, জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড হচ্ছে ওয়াট। তাহলে ওয়াট, এটা মিটারটা একটা মিটার রইল, তাহলে ওয়াট মিটার টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1। এটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক, ওয়াট মিটার টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1। এটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক। তাহলে আমাদের এটা পরিষ্কার হয়ে গেল তাপ পরিবাহিতাঙ্কের একক। বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতাঙ্কের তালিকা দেওয়া থাকে, আমাদের মনে রাখা সম্ভব নয় যে কোনটা তাপ পরিবাহিত, তবে জানি যে হিরের তাপ হিরের তাপ পরিবাহিতাঙ্ক সবচেয়ে বেশি, হিরের তাপ পরিবাহিতাঙ্ক সবচেয়ে বেশি। যদিও এটা ধাতু নয়, যদিও হিরে ধাতু নয়, তবু এই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক সবচেয়ে বেশি। তাহলে যে সমস্ত পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক সবচেয়ে বেশি হবে, সাধারণভাবে আমরা ধরো ধাতুর পাত্র, ধরো আমরা রান্না বান্না করতে গেলে যে সমস্ত ইউটেন্সিল লাগে, তা সেখানে দেখা যায় যে তামার কড়াইয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যবহার করা সুবিধাজনক, কারণ তামার কড়াইতে কি হয় না, তামার তাপ পরিবাহিতাঙ্ক খুব বেশি হওয়ার জন্যে যখন আমরা একটা গ্যাস ওভেনেতে তামার পাত্রটাকে রাখছি, সে খুব দ্রুততার সঙ্গে তাপটা খাদ্যবস্তু যেগুলো রান্না করতে চাইছি সেখানে সঞ্চালিত করতে পারবে, যার ফলে আমরা তামার পাত্রতে রান্না করাটা আমাদের খুব সাইন্টিফিক হবে। সেই জন্য বর্তমানে দেখা যাবে যে কিছু কিছু নিচেটা তামার একটা তামার কোটিং দেওয়া আছে, উপরটা হয়তো অ্যালুমিনিয়ামের দেওয়া আছে। তাই যাই হোক, আমরা এখন যত চেঞ্জ হচ্ছে, ডেভেলপ করছে, সভ্যতা ডেভেলপ করছে, বিজ্ঞান প্রযুক্তি ডেভেলপ করছে, সেইভাবে আমরা বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করছি। তা যাই হোক, তাপ পরিবাহিতাঙ্ক ওটা বললাম, তাপ পরিবাহিতাঙ্কের এককটাও আমরা সিজিএস একক এবং এসআই এককটা আমরা জানলাম। আর জানলাম যে কোন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক সবচেয়ে বেশি, সেটাও আমরা জেনেছি হীরের তাপ পরিবাহিতাঙ্ক সবচেয়ে বেশি। এইবার আমরা এই তাপ পরিবাহিতাঙ্ক আমরা দেখছি উষ্ণতার পার্থক্য না থাকলে তাপের পরিবহন হবে না। এটা আমরা জেনেছি, হয়তো অনেক আলোচনাতেও আমরা জেনেছি যে টেম্পারেচার ডিফারেন্স থাকতে হবে, কারণ উষ্ণতার পার্থক্য না হলে কি হবে, তারা সাম্য বসে থাকবে, তাহলে তাপ সঞ্চালন হবে না। তাহলে উষ্ণতার পার্থক্য চাই। এইবার আমাদের যেটা আলোচনা একটা খুব সুন্দরভাবে বলছি যে আমরা জানি যে ওহমের সূত্রটা আমরা জেনেছি। ওহমের সূত্রতে আমরা জানি কি যে তড়িৎ প্রবাহ মাত্রা আই মানে কি, তড়িৎ প্রবাহ মাত্রা আই মানে হচ্ছে কিউ বাই টি। চার্জ কত, তাহলে V1 মাইনাস V2 বাই R। I ইজ ইকুয়াল টু বিভব পার্থক্য বাই পরিবাহী রোধ। এটা আছে ওহমের সূত্র, ফ্রম ওহমস ল। ওহমের সূত্র থেকে আমরা এটা পেয়েছি। আবার আমরা দেখো এখান থেকে পাচ্ছি, দেখো এটা থেকে জাস্ট সি, দেখো টিটাকে নিচে নামিয়ে দিলাম, কিউ বাই টি মানে কি পরিমাণ তাপ পরিবাহিত হচ্ছে তার হার, সময় দিয়ে ভাগ করে কিউ বাই টি সমান হচ্ছে বড় কে এ ইনটু θ1 মাইনাস θ2 বাই হচ্ছে ডি। এটাকে লিখলাম, দেখো আবার কিউ বাই টি মানে তাপ সঞ্চালনের হার, রেট অফ ফ্লো অফ হিট, এটাকে বলতে পারি আমরা রেট অফ ফ্লো অফ হিট, রেট অফ ফ্লো অফ হিট। তাহলে এটাকে লিখছি, দেখো θ1 মাইনাস θ2 বাই ডি, আর নিচে লিখে দিলাম কি বলো দেখি, নিচে লিখলাম যে কে এ। দেখো কিউ বাই টি মানে রেট অফ ফ্লো অফ হিট, আই রেট অফ ফ্লো অফ চার্জ মানে আধানের
আধান প্রবাহের হার, এখানে দেখো উষ্ণতার পার্থক্য, এখানে বিভব পার্থক্য, এটা D/KA লিখছি, এটা হচ্ছে রোধ। তাহলে আমরা বলতে পারি এইটাকে বলছি আমরা, এই রাশিটাকে বলা হচ্ছে তাপীয় রোধ। এটাকে বলা হচ্ছে কি বলতো? তাপীয় রোধ, থার্মাল রেজিস্ট্যান্স, থার্মাল রেজিস্ট্যান্স, তাপীয় রোধ। তাহলে এই রাশিটাকে বলা হচ্ছে তাপীয় রোধ D/KA। তাহলে থার্মাল রেজিস্ট্যান্স, এটাকে আমরা D/KA, এটা মাঝে মধ্যে এমসিকিউ করতে পারে যে তাপীয় রোধের মান হলো, এটা D এর জায়গায় হয়তো x লিখতে পারে, ওটা কোনো ফ্যাক্টর না। D মানে এখানে KA, A মানে এরিয়া, বুঝতেই পাচ্ছি। তাহলে এটাকে বলা হচ্ছে তাপীয় রোধ, এটাকে বলা হচ্ছে তাপীয় রোধ। এবার এই যে তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবহন ক্ষমতা অনুযায়ী আমরা এগুলো বিভিন্নভাবে আমরা কাজে লাগি। আজকে বিদ্যুৎ উৎপাদন হয়েছে, আজকে বিদ্যুৎ শক্তির সাহায্যে আমরা কাজ করছি। খনিতে যখন কাজ করা হয় তখন বিজ্ঞানী হামফ্রে ডেভি তিনি একটা নিরাপত্তা বাতি আবিষ্কার করেছিলেন। তা সেখানে তিনি একটা ক্যান্ডেল, একটা বাতিটা চারপাশে কি তারের জাল দিয়ে কিন্তু তিনি কি করলেন না, তিনি মুড়ে দিলেন। যার ফলে কি হচ্ছে, সেখানে ফাঁক থাকছে, আলো যাচ্ছে, কিন্তু বাইরে যে মিথেন টিথেন এই সমস্ত গ্যাসগুলো খনির ভিতরে আছে, বাইরের গ্যাসটা কিন্তু তার দহনাঙ্কে বা জ্বলনাঙ্কে পৌঁছাতে পারছে না। সেখানে বাইরের গ্যাসটা জ্বলবে না, কিন্তু অথচ বাতিটা জ্বলবে। এটা বিজ্ঞানী হামফ্রে ডেভি তিনি এই নিরাপত্তা বাতিটা কিন্তু আবিষ্কার করেছিলেন, এবং এই নিরাপত্তা বাতির সাহায্যেই খনি অঞ্চলেতে বিপজ্জনক অবস্থাতে কিন্তু সেই তাদের অগ্নিসংযোগের ভয় থেকে নিরাপদে শ্রমিকরা থাকতো। তা যাই হোক, তাপ সঞ্চালনের আমরা বিষয়গুলো আলোচনা করলাম, এবং আমাদের মনে রাখতে হবে যে আমাদের একটু একটু করে নলেজ বাড়াতে হবে। তাপ আমরা মাধ্যমিকে নিচের ক্লাসে পড়েছি, তাপ এক প্রকার শক্তি। দুই হাতে তালু ঘষলে শক্তি সাহায্যে তাপ উৎপাদন হচ্ছে, পাথরে পাথরে ঘষে তাপ উৎপন্ন হচ্ছে, এবং পাথরে পাথরে ঘষে কি করছি না, আগুন জ্বালানোর প্রক্রিয়াটা শুরু হয়েছিল। কিছুই ব্যাপার নয়, পাথরে পাথরে ঘষতে 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 সেখানে কিছু খড় কুটো বা কাঠের টুকরো রেখে দেওয়া হলো। সেটা যখন প্রচণ্ডভাবে উত্তপ্ত হয়ে তার জ্বলনাঙ্কে পৌঁছে যাচ্ছে, জ্বলনাঙ্কে পৌঁছে গেলে দেখা যাচ্ছে সেই কাঠগুলো জ্বলে উঠছে দাউ দাউ করে। এইভাবেই আমাদের আগুন উৎপাদন, আগুনের আবিষ্কার, এগুলো আগুনের আবিষ্কার তো বটেই। আগুনের আবিষ্কার আর মানুষের জীবনে একটা সভ্যতার একটা বড় আমাদের বলা যেতে পারে যে সভ্যতার প্রথম একটা ধাপ বলা যেতে পারে, একটা বড় ধাপ, মেজর সাকসেস। হ্যাঁ, কীভাবে হয়েছিল সেটা মানুষ তার পরিবেশে থাকতে থাকতেই মানুষ তার প্রয়োজনীয়তে বা খেলার ছলে এইভাবেই এক একটা জিনিসকে আবিষ্কার হয়েছে। মানুষ তার চিন্তাভাবনাগুলোকে, যে সমস্ত বিজ্ঞানীরা যে সমস্ত তাদের চিন্তাভাবনা, তাদের থটসগুলোকে কাজে লাগিয়ে কি করছে না, বিভিন্ন নব নব আবিষ্কারগুলো আমাদের করছে। তো যাই হোক, আমরা যে তাপ সঞ্চালনের যে বিষয়টা আলোচনা করলাম সেটা একবার ছোট্ট করে বলে দিচ্ছি কি কি পড়িয়েছি। তাপ সঞ্চালন কাকে বলে, অর্থাৎ তাপ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াটাকে বলা হচ্ছে তাপ সঞ্চালন। তাপ সঞ্চালনের তিনটে পদ্ধতি: পরিবহন, পরিচলন, বিকিরণ। পরিবহন কঠিন মাধ্যমের মধ্য দিয়ে ঘটে, পরিচলন প্রণালী তরল এবং গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে এই পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। আর বিকিরণ বলেছি যে তাপ হচ্ছে এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ, আর তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিস্তার লাভ করার জন্য মাধ্যমের প্রয়োজন হয় না। সেই জন্যে বিকিরণ প্রণালীতে তাপ সূর্য থেকে আসছে, তাহলে বিকিরণ প্রণালী জড় মাধ্যম ছাড়াই বিকিরণ প্রণালীতে তাপ সঞ্চালিত হচ্ছে। তাপের সুপরিবাহী, এরপর আলোচনা করি তাপের সুপরিবাহী কুপরিবাহী। তাপের সুপরিবাহী কুপরিবাহী আলোচনা করার পর আমরা তাপ পরিবহন ক্ষমতাটা নিয়ে আলোচনা করেছিলাম, ইঞ্জেন হজের পরীক্ষাটা। এবং ইঞ্জেন হজের পরীক্ষা থেকে আমরা সিদ্ধান্ত করেছিলাম যে বিভিন্ন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা বিভিন্ন। তারপর আমরা একটা বললাম যে তাপ পরিবাহিতাঙ্ক, একটা ডিফাইন করতে গিয়ে একটা কঠিনের মধ্য দিয়ে তাপ সঞ্চালিত হচ্ছে, কি পরিমাণ তাপ সঞ্চালিত হচ্ছে, সেইখান থেকে আমরা একটা তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা, তাপ পরিবহন সংক্রান্ত এই যে সমীকরণটা আমরা তৈরি করেছিলাম, এবং সেখান থেকে তাপ পরিবাহিতাঙ্কের সংখ্যা দিয়েছিলাম, তাপ পরিবাহিতাঙ্কের এককগুলো আমরা নির্ধারণ করেছিলাম। এবং এইভাবে তারপরেতে যেটা তাপীয় রোধ, যেটাকে বললাম, এই মাত্র বললাম যে তাপীয় রোধ ওহমের সূত্র থেকে, ওহমের সূত্রের সঙ্গে যদি এটাকে কম্পেয়ার করি
তাহলে এই ডি বাই কে এটা কি বলা হচ্ছে তাপীয় রোধ, থার্মাল রেজিস্ট্যান্স লিখে দিয়েছি, লেখা আছে তাপীয় রোধ। এবার এটা তাপীয় রোধ বলা হচ্ছে কারণ এই ওহমের সূত্র হচ্ছে এইটা যে বিভব প্রভেদ মানে এখানে উষ্ণতার পার্থক্য। আর তাহলে আর যদি এইটা রাশিটা যদি আর হয় নিচে, তাহলে এই সমস্ত নিচের এই রাশিটা আর হবে, এটা কি বলা হচ্ছে তাপীয় রোধ। ঠিক আছে, এই পর্যন্ত। এবার টেক্সট বুক পড়বে এবং বিষয়গুলোকে ভিডিওগুলো একবার দুবার দেখলে আশা করি তোমাদের এই বিষয়টার উপরেতে একটা সাধারণ বোধগম্য বা সাধারণ একটা নলেজ তৈরি হবে তাপ সম্পর্কিত বা তাপ পরিবহন সম্পর্কিত। তাহলে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে পরে।